বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে একটি সত্যি ভূতের ঘটনা নিয়ে আজকের আমাদের নিবেদন, কালো কুকুরের আর্তনাদ। মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল পরিমলের। তারপর একটা বিকট শব্দ ঘন ঘন আঘাত করছে। কে বা কারা? কাঠের দরজা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর তারই সঙ্গে মধ্যরাতের জমাট বাঁধা নৈশব্দ ভেদ করে শোনা যাচ্ছে হিংস্র কুকুরের বীভৎস আর্তনাদ। উঠে বসে পরিমল। পাশে শুয়ে থাকা বন্ধুরা রতন, অলোক আর শঙ্কর তখনও গভীর ঘুমে অচেতন। একটু বাদেই ঘুম ভেঙে যায় তাদের। চার বন্ধু ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। কি কুক্ষণেই যে গরমের ছুটিতে বেড়াতে এসেছিল রায়চক, এখন ভাবছে তারা। রতনই প্রথম বলেছিল, চ আমার মামার বাড়ি। একদিকে গঙ্গা, অন্যদিকে সবুজ ঘাসের প্রান্তর, দারুণ লাগবে। মামারা দীর্ঘদিন শহর কলকাতার বাসিন্দা, অতএব গ্রামের এই বাড়িতে এক বৃদ্ধ মালি ছাড়া আর কেউ থাকে না। সত্যি সেখানে নানা ধরনের আম গাছ আছে, জামরুল, জাম গাছ, কাঁঠাল, পেয়ারা আর কত কি। সারাদিন চুটিয়ে আনন্দ করেছে চার বন্ধু। এমনকি শঙ্কর সাদরে এসেছে গঙ্গাতে। তারপর বিকাল থেকে হঠাৎ আকাশের চেহারা পাল্টে গেল। কোথা থেকে ছুটে এলো দামাল দস্যুর মতো কালো মেঘের দল। ঘন ঘন মাথা নাড়তে লাগলো তারা। গভীর আক্রোশে ফেটে পড়তে চাইছে যেন। সন্ধে হতে না হতেই বর্ষার তুমুল বৃষ্টিপাত। চার বন্ধু কী বা করবে? ঘরে বসে তাস খেলতে থাকে। রাতের খাওয়া দাওয়া মোটামুটি মন্দ হয়নি। বুনো মুরগির ঝোলের সাথে হাতে গড়া রুটি। ক্লান্তিতে সকলের চোখ বুজে আসছিল। মালি মানুষটি ভালো, পরিপাটি করে সাজিয়ে দিয়েছে বিছানা। তাই শোবার সাথে সাথে চারজন তলিয়ে গেল ঘুমের অতলে। কিন্তু হঠাৎই এক হিংস্র আর্তনাদে চার বন্ধুর ঘুম ভেঙে গেল। আর জান্তব গর্জনে রাত্রির সমস্ত নৈশব্দ যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কি করবে এখন তারা? কোথায় যাবে? কার কাছে? মুখ চাচাই করতে থাকে। অতি কষ্টে মিনমিন করে রতন বলে, কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই দূরে কোথাও কড়কড় শব্দে বাজ পড়ে, ঝলসে ওঠে আগুন। আর তখনই আরও বেশি তীব্র হয়ে ওঠে ওই নিশি জাগা আগন্তুকের আর্তনাদ। গ্রামের কোনো কুকুর নয়, গ্রাম বাংলার যেসব কুকুরগুলোকে আশেপাশে ঘুরতে বেড়াতে দেখা যায়, তারা এমন রক্ত জল করা ডাক ডাকতে পারে না। কারোর পোষা অ্যালসেশিয়ান কি এমনই একটা সম্ভাবনা ঘুরপাক খেতে থাকে অলোকের মাথার ভেতর। বলেও বসে সে, মনে হচ্ছে কারোর অ্যালসেশিয়ান বোধ হয় বেল ছিঁড়ে বেরিয়ে এসেছে।
না, আমাদের এই দরজাটার ওপর আঘাত আনবে কেন? কেনই বা নখের আঁচড়ে ফালা ফালা করে দিতে চাইবে সব কিছু? অন্য কোনো রহস্য আছে? উত্তর দেয় পরিমল। কিন্তু এভাবে বসে থেকে কতক্ষণ তারা রাত জাগবে? যেভাবে হিংস্র ওই পশুটা নখের আঁচড় দিচ্ছে দরজার উপর, যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়তে পারে দরজা। হাতের কাছে এমন কোনো হাতিয়ার নেই যে যা দিয়ে তারা লড়াই করবে ওই হিংস্র জন্তুটার সাথে। তারপর অনেকক্ষণ চার বন্ধু জড়াজড়ি করে বসেছিল ঘরের ভিতর। ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়েছিল কুকুরের আর্তনাদ। শেষ রাতে কেমন যেন স্তিমিত হয়ে গিয়েছিল তারা। অবশেষে সূর্য উঠল পূব আকাশে। মলিন আকাশ থেকে মুছে গেল অন্ধকার। জেগে উঠল বসুন্ধরা। পাখিরা ডাকতে ডাকতে বেরিয়ে এলো নির থেকে। আর তখনই কি আশ্চর্য, ক্রমশ মিলিয়ে গেল কুকুরের চিৎকার। ঠিক করা ছিল ভোরবেলা চার বন্ধুতে যাবে গঙ্গার ধারে। দেখবে কেমন করে পূব আকাশকে লাল আলোয় রাঙিয়ে দেয় সূর্য। কিন্তু এখন যা অবস্থা, তারা কেউ বেরোতে পারছে না। যদি ভয়ঙ্কর জন্তুটা কোথাও লুকিয়ে বসে থাকে। আরও একটু অপেক্ষা না করলে উপায় নেই। একটু বাদেই মালি আসবে সকালে চা জলখাবার নিয়ে, তেমনই বলে গেছে কাল রাতে। তবুও কাটতে চায় না প্রতীক্ষার প্রহর। প্রতিটি মুহূর্তকে আরও বেশি দীর্ঘ বলে মনে হয়। তারপর মালির স্নেহের ডাক, খোকাবাবুরা উঠে পড়ো, ভোর হয়েছে। এতক্ষণ ধরে ভয়ে আতঙ্কে জীবন আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল চারটি কিশোর। মালির কণ্ঠস্বরে স্তম্ভিত ফিরে পেল তারা। তাহলে এখনো প্রাণ আছে তাদের দেহে? সব কিছু নিমেষে নিঃশেষ হয়ে যায়নি। পরিমল উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। মালির মুখে হাসি, হাতে ধরা ট্রেতে সাজানো লুচি আর আলুর তরকারি, কাপে ধুমায়িত চা। ঘরে এসে মালি টেবিলের ওপর সাজিয়ে দেয় সকালের জলখাবার। কুঁজো থেকে জল ঢেলে গ্লাসে রাখে। তারপর জানতে চায়, কী খোকাবাবুরা, নতুন জায়গায় কাল রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো? এসব কথার অর্থ কি মালি কি কিছুই জানে না? অবশ্য সে থাকে বেশ কিছুটা দূরে। কুকুরের আওয়াজ হয়তো শুনতে পায়নি। তবুও মরিয়া হয়ে রতন বলে, তুমি কি কিছুই জানো না সনাতন কাকু? কাল সারা রাত একটা বীভৎস ভয়ঙ্কর কুকুর। মুহূর্তের মধ্যে মালির মুখে কে যেন ঢেলে দিয়েছে কালো রং। বিমর্ষ হয়ে গেছে সনাতন কাকু। বলতে থাকে, সত্যি সত্যি কাল রাতে আবার এসেছিল সে। আমি তোমাদের সাবধান করতে ভুলে গিয়েছিলাম। মাঝে মধ্যে যখন আকাশের বুক জুড়ে বিজলি আলোর ঝলকানি বা বিদ্যুৎ রেখা ঝলসে ওঠে, এভাবেই ওই কালো শয়তান এসে আঁচড় কাটে দরজার উপর, ভয় দেখায়। তবে তোমরা কিছু ভেবো না, কারোর ক্ষতি সে করে না। এমনভাবেই আসে, সারা রাত জাগে, ভোর হওয়ার আগে চলে যায়। বলতে পারো সে একটা অভিশাপ বহন করছে তার সাথে। চার বন্ধু ঝুঁকে পড়ে।
জমে উঠেছে গল্পের প্লট। চারজনেই চেপে ধরে সনাতন কাকুকে আর আবদার করে, সত্যি সত্যি বলো তো ব্যাপারটা কি? সনাতন কাকু বসে পড়ে। অনেক কাজ আছে তার, তবুও ওই চারটে কিশোরের কাছে ফেলে আসা দিনের গল্প শোনাতে কেমন যেন হয়ে ওঠে তার মন। এই কালো কুকুরটির সাথে জড়িয়ে আছে মিত্র বাড়ির এক অভিশাপ। সেই গল্প চোখের জলে ভরা। বলতে শুরু করে সনাতন কাকু। অনেক দিন আগের গল্প খোকাবাবুরা। তখন আমি এই এতটুকু ছেলে, সবেমাত্র বাবার হাত ধরে এসেছি এখানে মালির কাজ করব বলে। তখন মিত্র বাড়ির সে কি রমরমা, সবাই থাকতেন এখানে। দোল, দুর্গোৎসব সবই হতো। তারই মধ্যে কোথা থেকে কি যে হয়ে গেল। একটু চুপ করে সনাতন তাকিয়ে দেখে চার জোড়া চোখ জল জল করে জ্বলছে। সেখানে ভাসছে অজস্র জিজ্ঞাসা। আবার অতীতের সমুদ্রে ডুব দেয় সনাতন। বলতে থাকে, মিত্রবাড়ির এক বদমেজাজি ছেলে রুদ্রশেখর, যেমন ডানপিটে তেমনই দুঃসাহসী। তার ইচ্ছে বড় হয়ে বন্দুক নিয়ে শিকার করতে পাড়ি দেবে সুন্দরবন, বাদাবনের এখানে সেখানে লুকিয়ে থেকে জোঁক আর মশার সাথে লড়াই করে ছিনিয়ে আনবে বাঘের মাথা। যেমন ভাবা তেমনই কাজ। কৈশোরে পা দিতে না দিতেই হয়ে উঠল সে দারুণ বাঘ শিকারী। যখনই আশেপাশের গাঁ থেকে খবর আসে বাঘ পড়েছে, ডাক পড়ে তার। রুদ্রশেখর কখনো খালি হাতে ফেরেনি। কিন্তু তার কপালে যে এমন অভিশাপ লিখে রেখেছিল বিধাতা পুরুষ, কেউ কি জানতো তা? সেটাও ছিল এমনই এক শেষ না হওয়া বৃষ্টির রাত। আকাশ থেকে বারে বারে গর্জন করছিল প্রবল বজ্রপাত। মনে হচ্ছিল পৃথিবী বোধহয় তীব্র আর্তনাদে ভরিয়ে দেবে পরিবেশ। সেই রাতে রুদ্রশেখর ঠিক করেছিল বাঘ মারতে যাবে। খবর এসেছে দক্ষিণ ফাঁড়িতে একটা দুষ্টু রয়্যাল বেঙ্গল ঝাঁপিয়ে পড়েছে মানুষের ওপর। ইতিমধ্যে তিনটি শিশুকে হত্যা করেছে সে। ক্ষেত থেকে তুলে নিয়ে গেছে এক জোয়ান চাষিকে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। ইদানিং আমাকেই যেতে হয় রুদ্রশেখরের সাথে সহচর হয়ে। বাদলা রাত, যখন তখন বন্যা শুরু হতে পারে। এমন রাতে এভাবে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে না বলেছিলাম আমি। তবুও কথা শুনেনি রুদ্রশেখর। একরোখা স্বভাবের মানুষ ছিল সে। অতএব কি আর করা যায়, তার সাথে আমাকেও সঙ্গী হতে হয়েছিল সে নিশি অভিযানের। খোকাবাবুরা কত বছর হয়ে গেল, 50 কিংবা 60। এখনো চোখ বন্ধ করলে আমি স্পষ্ট দেখতে পাই সেই বাদলা রাতের ছবিগুলি। পায়ে গামবুট, শিকারির মতো পোশাক, মাথায় টুপি, বর্ষাতিতে ঢাকা রুদ্রশেখরের শরীর, হাতে উদ্যত রাইফেল, পিঠে হাবারসাকে সাজানো খাবার। তার সঙ্গে আমিও চলেছি মোটামুটি একই পোশাকে। বাড়ির লোকেরা এখন আর বাধা দেয় না রুদ্রশেখরকে। তারা বুঝে গেছে এই মানুষটি বেশি দিন পৃথিবীর বুকে বাঁচবার জন্য আসেনি। একদিন হঠাৎ উল্কার মতো হারিয়ে যাবে সে। একবার শেষ মুহূর্তে
কাঁদতে কাঁদতে সামনে এসে দাঁড়িয়েছিলেন রুদ্রশেখরের মা। বড় আদরের ছোট ছেলে রুদ্রশেখর। তিনি ভেবেছিলেন এই ছেলেটিকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবেন, কিন্তু সেই সুখ কি তিনি পাবেন কোনো দিন? রুদ্রশেখর মাতৃভক্ত মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল আর বলেছিল, দেখো, দিন দুয়েকের মধ্যেই ফিরে আসবো আমি। সঙ্গে ছিল তার হাওয়া গাড়ি। ড্রাইভার যদিও রাজি হয়নি রাতে গাড়ি চালাতে, বেশি টাকার বকশিস দিয়ে তাকে রাজি করিয়েছিল রুদ্রশেখর। আর যখনই সে গাড়িতে উঠবে তখনই কি আশ্চর্য, ছুটে এসেছিল তার পোষা আদরের অ্যালসেসিয়ান হ্যাপি, আর তীব্র চিৎকার করে দাঁড়িয়েছিল রুদ্রশেখরের পথ আগলে। কিরে হ্যাপি, এমন করছিস কেন? রুদ্রশেখরের চোখে চড়ছে অনন্ত প্রশ্ন। এর আগে যখনই সে শিকারে গেছে, হ্যাপি এসে দাঁড়িয়েছে তার সামনে, ছলছল করে তাকিয়েছে মনিবের চলে যাওয়ার দিকে, কিন্তু কিছুতেই হ্যাপি পথ ছাড়ছে না। বারবার আগড়ে ধরছে তার মনিবের প্যান্টের কোনা, প্রবল বিক্রমে বাধার সৃষ্টি করতে চাইছে তাকে। আর তার থেকে গড়গড় শব্দে আর্তনাদ জানাচ্ছে। রুদ্রশেখর অনেক বোঝাবার চেষ্টা করে, হ্যাপির মাথায় হাত রাখে, কান নেড়ে দেয়, তার লোমশ কালো কুচকুচে শরীরটার এখানে ওখানে আদর করে। তবুও হ্যাপি শান্ত হচ্ছে না যেন। অবশেষে ক্রমশ চড়তে থাকে রুদ্রশেখরের রাগ। আগেই বলেছি তোমাদের, ভীষণ বদমেজাজি মানুষ ছিল সে। হঠাৎ হঠাৎ রেগে যেত, যখন রাখত দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ত। আর এক্ষেত্রেও ঠিক তাই হলো। রেগে গিয়ে এমন একটা কাণ্ড করে বসল রুদ্রশেখর, আজও ভাবতে গেলে আমি শিহরিত হয়ে উঠি। যখন কিছুতেই হ্যাপিকে সে নিরস্ত করতে পারছে না, অচেত বয়ে যাচ্ছে সময়, তখন হঠাৎ রুদ্রশেখর কোমর থেকে পিস্তল বের করে ট্রিগার টিপে দিল। পরপর তিনটে আগ্নেয় আর্তনাদ বুলেট বিদ্ধ হয়েছে হ্যাপির শরীরে। প্রিয় মনিবের কাছ থেকে এভাবে মৃত্যুবরণ করতে হবে হ্যাপি বোধহয় বুঝতে পারেনি। ছল ছল চোখে তখনও তাকিয়েছিল সে রুদ্রশেখরের দিকে। কাঁপতে কাঁপতে শরীরটা তার নিষ্পন্দ হয়ে গেল। বেরিয়ে এলো ক্ষীণ রক্তের স্রোতধারা। এমন একটা সর্বনাশ কি করে ঘটালো রুদ্রশেখর? মা এসে বলল, বাবা রুদ্র, আমার এসব ভালো লাগছে না, আজ না হয় নাই বা গেলি বাঘ শিকারে। রুদ্রর মধ্যে তখন জেগে উঠেছে এক দানব সত্তা। ঘন ঘন মাথা নাড়ছে সে আর বলছে, সনাতন, তাড়াতাড়ি করো, রাতের মধ্যেই বাঘটাকে শেষ করে ফিরে আসতে হবে আমাকে। 70 মাইল পথ, তারপর শুরু হয়েছে জঙ্গলের সীমানা। বেশি দেরি করলে বাঘ ফসকে যেতে পারে। আজ অবধি কোনো দিন কোনো শিকার অভিযানে হার মানেনি রুদ্রশেখর। এ ব্যাপারে তার দারুণ অহংকার। অতএব সেই মধ্যরাতে একদিকে শুয়ে থাকা সদ্য নিহত রক্তাক্ত হ্যাপি, অন্যদিকে কাঁদতে থাকা মা, সব কিছু ফেলে রেখে রুদ্রশেখর উঠে বসে তার হাওয়া গাড়িতে। আমাকেও সঙ্গী হতে হয় ওই অভিশপ্ত নিশি অভিযানে। এতক্ষণ ধরে কথা বলছিল সনাতন কাকু, এবার একটু ছেদ পড়ে, চোখ বন্ধ রাখে। বোধহয় অতীতের দিনগুলোতে ফিরে যেতে ভীষণ কষ্ট হচ্ছে তার। যে ঘটনা সে জানে, সেই অভিশপ্ত
অনুষ্ঠানের সে এক প্রত্যক্ষদর্শী। এত বছর বাদে সেই ঘটনাগুলোকে আবার উল্লেখ করতে হবে, কষ্ট হবে বই কি বলবো খোকাবাবুরা, সে এক দুরন্ত অভিযান। থেকে থেকে বৃষ্টি হচ্ছে। তোমরা যারা সুন্দরবনে যাওনি তারা বুঝতে পারবে না সেখানে বর্ষার কি ভয়াল রূপ। নদীর জল দুকুল ছাপিয়ে যায়, জেগে ওঠে হিংস্র কুমিরের দল। চারপাশে লকলকিয়ে ঘুরে বেড়ায় বিষাক্ত সাপেরা। সেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর হিম স্পর্শ। অবশেষে আমরা পৌঁছে গেলাম জঙ্গলের ধারে। প্রতিবার সেখানেই হাওয়া গাড়ি ছেড়ে দেয় রুদ্রশেখর। গ্রামের লোকেরা দাঁড়িয়েছিল আমাদের আসতে দেখে, হৈ হৈ করে ওঠে তারা। মশাল জেলে পথের সংকেত দেয়। বেচারি মানুষগুলো, রুদ্র ছাড়া কে বাঁচাবে তাদের ভয়ঙ্কর বাঘের আক্রমণ থেকে? তখন একবার এই দুরন্ত দামাল নির্ভীক ছেলেটার প্রতি কৃতজ্ঞতায় রুদ্ধ হয়ে যায় মন। ভাগ্যিস রুদ্রের মতো ছেলে ছিল, না হলে কে ছুটে আসতো মাঝরাতে। ঠিক করা হলো সে রাতেই আমরা নিশি অভিযানে বের হব। আগের দিন দুরন্ত বাঘটাকে দেখা গেছে হারান মণ্ডলের চাষের আবাদে, যেখানে ঢুকে পড়েছে নদীর খাঁড়ি, যেখানে বাছুর তুলে নিয়ে গেছে তার গোয়াল ঘর থেকে। অর্ধেকটা খেয়েছে, বাকিটুকু ঘাস চাপা দিয়ে রেখে গেছে আবার আসবে বলে। তাই আর দেরি নয়। সঙ্গী বলতে আমরা চারজন, রুদ্র, আমি আর গাঁয়ের দুই মাতব্বর ছেলে। তাদের হাতে তেল চুকচুকে লাঠি, তাদের গলায় রুদ্রাক্ষের মালা, তাদের পরনে এই এতটুকু লাল গামছা। দেখবার মতো তাকত তাদের শরীরে। এর আগে বেশ কয়েকবার লাঠির আঘাতে আধমোড়া করেছে দুরন্ত দুর্বার রয়্যাল বেঙ্গল টাইগারকে। সরু পথ, পিছিল, থেকে থেকে বাজ পড়ছে। বৃষ্টি ধরে এসেছে। মনে হচ্ছে পৃথিবী বুঝি শেষ জ্বরে আক্রান্ত। একটু বাদেই শুরু হবে তীব্রতম বিস্ফোরণ। আর এখন চলছে তার নীরব প্রস্তুতি। কত দূর পথ এভাবে গিয়েছিলাম আমরা তার কোনো হিসাব নেই। অবশেষে ঢুকে পড়ি কোনো জঙ্গলে। গাছেরা মাথায় মাথা ঠুকে অভিবাদন জানায় আমাদের। ছুটে পালিয়ে যায় বুনো বিড়াল অথবা জেগে থাকা শুয়োরের দল। লাঠি পেটাতে পেটাতে আগে এগিয়ে চলছে গাঁয়ের ওই দুই মাতব্বর, তার পেছনে রুদ্রশেখর, সবার শেষে আমি। আমাদের চোখ চারপাশে। কোথাও কি নড়ে উঠল কোনো গাছের পাতা? কোথাও কি অদৃশ্যে বসে থেকে আমাদের এই নিশি অভিযানের ওপর নজর রাখছে ওই সাপদ শয়তান? তারপর ঝাঁপিয়ে পড়বে সামান্য সুযোগ পেলেই। কিছু দূর যাওয়ার পর বোটকা গন্ধটা নাকে পেলাম আমি। কি আশ্চর্য, থেমে গেছে গায়ের ওই দুটি ছেলের পথ চলা। তীব্র তাদের ঘ্রাণ শক্তি। বাঘ যেখানে থাকে অনেক দূর থেকেই তারা গায়ের ওই গন্ধটা পায়। ও অতএব আমরা আরও ঘন হয়ে পথ চলতে থাকি। একটি ছেলে আঙুল তুলে বলে দেয়, গন্ধটা আসছে ওই দিক থেকে, তার মানে শয়তানটা লুকিয়ে আছে ওখানে। জলা জঙ্গল, এখানে সেখানে ছোটোখাটো ডোবা, তারই দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় ছেলেটা। তার মানে বাঘ বাবাজি মধ্যরাতে ব্যস্ত আছে নিদ্রাতে, অথবা এত বেশি খেয়ে ফেলেছে যে ভালোভাবে ঘুমাতে পারছে না এখন। পা টিপে টিপে চলতে থাকি আমরা। মশার ভনভনানি, আরও কত কীট পতঙ্গের ধারাবাহিক আক্রমণ।
কোনো কিছুই আর টলাতে পারছে না আমাদের। এর আগে যতবার রুদ্রশেখরের সাথে রাতের অভিযানে অংশ নিয়েছি আমি, দেখেছি যতক্ষণ সে গায়ে থাকে তার একরকম চেহারা, আর যেই না পা রাখে ঘন জঙ্গলের ভেতর বদলে যায় তার শরীরের ভাষা। চোখের মধ্যে ফুটে ওঠে এক আশ্চর্য প্রত্যয়। এবারেও ঠিক তেমনটি হয়েছে। ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে তার চোয়ালের বাঁধন। সে বোধহয় অলৌকিক শক্তিতে ভর রেখে হেঁটে চলেছে। এই শয়তান বাঘটাকে দুরন্ত বুলেট আঘাতে শেষ না করা অবধি ছুটি মিলবে না তার। কি বলবো খোকাবাবুরা, এখনো স্পষ্ট দেখতে পাই আমি। যেই আমরা পা রেখেছি একমাথা ঝাঁকড়া সুন্দরী গাছের ধারে, তখনই হঠাৎ যেন ছুটে এলো আগুনের গোলা। এত দ্রুত কোনো জন্তু ছুটে আসতে পারে আমার ধারণা ছিল না। জ্বলে উঠেছিল টর্চের আলো, ঝিকঝিক করে উঠেছিল সেই রক্তলোলুপ বাঘটির জল জলে দুটি চোখ। সেখান থেকে ঝরে পড়ছে প্রতিহিংসার আগুন। মনে হয়েছিল আমার সত্যিই তো এর আগে অন্তত গোটা 10 বাঘ মেরেছে রুদ্রশেখর। তাদের সমস্ত আত্মাভুজি ভর করেছে ওই হিংস্র শয়তানটার শরীরে। চোখের পলক ফেলার আগে ছিনিয়ে নিয়েছিল সে রুদ্রশেখরকে। চোখের নিমেষে অদৃশ্য হয়ে গিয়েছিল ঘন বনের অন্তরালে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের। ফিরে আসতে হয়েছিল গায়ে। তখন শেষ রাত, পূব আকাশে সূর্য উঠব করছে। সেখানে লোকজন জড়ো করে জিপ নিয়ে আমরা ছুটে গিয়েছিলাম ঘন জঙ্গলের ভিতরে। অনেক খোঁজাখুঁজি করতে হয়েছিল। অবশেষে এক জলার ধারে পাওয়া গিয়েছিল রুদ্রশেখরের রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ। চোখ দুটো খুলে নিয়েছিল। রক্তাক্ত ক্ষতবিক্ষত মাথাটাকে ঘিরে আছে শিয়াল। শেষ খাওয়াটা সারবে বলে হাত পা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তবুও তখনও চেনা যাচ্ছে তাকে। তার শরীর থেকে ঠিকরে পড়া এটা ওটা, রিস্টওয়াচ, কার্তুজ, বন্দুক সব কিছু ঠিক তেমনই আছে, শুধু মানুষটা বেঁচে নেই। রুদ্রশেখরের মায়ের কাছে এই শোকবহ খবরটা শোনাতে হয়েছিল আমাকে। এই খবর শুনে ফেল ফেল করে তাকিয়েছিলেন তিনি। এতই দুঃখ পেয়েছিলেন, কাঁদতে ভুলে গিয়েছিলেন। তারপর হঠাৎ যেমন ছুটে আসে বাঁধ ভাঙা বন্যার জল, তেমনভাবেই তিনি লুটিয়ে পড়েছিলেন আমার পায়ের নিচে আর বলেছিলেন, তুই যেখান থেকে পারিস আমার রুদ্রকে ফিরিয়ে এনে দে। এক অসহায় মায়ের আকুতি। আমি নীরবে চোখের জল মুছেছিলাম। আমার হাতে ধরা রুদ্রের শেষ স্মৃতি, তার ডায়েরি, তার কার্তুজ, তার বড় আদরের বন্দুক। খোকাবাবুরা, সেই সবে এখনও আমি সাজিয়ে রেখেছি। তোমরা দেখতে পারো ইচ্ছা করলে। এবার ওই কুকুরটার গল্প বলি। তার শরীরটা কবর দেয়া হয়েছিল মিত্রবাড়ির পাশেই। সেখানে আমি লাগিয়েছিলাম এক চন্দ্রমল্লিকার গাছ। যখন সেই গাছে ফুল আসে তখন হ্যাপির কথা মনে পড়ে আমার। এই গল্পের আরও একটু অংশ আছে, যেটা না শোনালে তোমরা রহস্যটা বুঝতে পারবে না। তারপর থেকে যখনই বাদল হাওয়ার মাতামাতি, মাঝরাতের আকাশ জুড়ে কালো মেঘের দাপাদাপি, টিপটিপিয়ে বৃষ্টি পড়ে, তখন ঠিক তখনই সেই হ্যাপির দেহে প্রাণ জাগে। বীভৎস ভয়ঙ্কর হয়ে ওঠে তার শরীরটা। আর সে এসে এমনভাবে আঁচড় কাটে দরজায়
কেননা এই একদিন এই ঘরের সামনে থেকেই তার প্রিয় প্রভু তাকে হত্যা করেছিল উত্তপ্ত বুলেটের আঘাতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।